নমস্কার, আমি পল্টু চরণ বলছি, পল্টু স্যার। এইচএসের ম্যাথ সম্পর্কে কিছু বক্তব্য বলার আগে বলে দিই। আগে আমাদের সিলেবাসটা ছিল 200 নম্বরের। সেই 200 নম্বর থেকে ভেঙে হয়ে গেছিলো 100। এরপরে সেই পোর্শনটা এসছে দুটো পার্টে এসছে, একটা হচ্ছে পার্ট 3, একটা পার্ট 4। পার্ট 4টা যেটা হয়েছে সেটা মাত্র 3টে চ্যাপ্টার নিয়ে এইচএস পরীক্ষাটা হচ্ছে। 3টে চ্যাপ্টারের মধ্যে প্রথমটা হচ্ছে ভেক্টর, তারপর হচ্ছে নেক্সট যে পোর্শনটা আছে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন পার্ট, তারপর হচ্ছে এলপিপি পার্ট। এখন আমি প্রথমে ভেক্টর নিয়ে একটু ডিসকাসটা করে দিচ্ছি। ভেক্টরের দুটো পোর্শন আছে, যেটা হচ্ছে ভেক্টর অ্যালজেব্রা আর একটা হচ্ছে ভেক্টর ক্যালকুলাস। এই ভেক্টর অ্যালজেব্রা থেকে যে পোর্শনটা আমাদের পড়তে হয় সেটা হচ্ছে ডট প্রোডাক্ট পড়তে হয়, ক্রস প্রোডাক্ট পড়তে হয়, ভেক্টর ট্রিপল প্রোডাক্ট পড়তে হয়। আমাদের এই ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট থেকে আমরা যেটা লক্ষ্য রেখেছি, প্রতি বছরই ইউনিট ভেক্টর বার করতে দিচ্ছে, তারপরে আমরা প্রজেকশন বার করতে দিচ্ছে, তারপরে এরিয়া বার করতে দিচ্ছে, এইগুলো দেখছে। আবার অনেক সময় দেখা যাচ্ছে ভেক্টরগুলো কোপ্লেনার হচ্ছে, ট্রিপল প্রোডাক্ট দিয়ে এই ভেক্টরগুলোর অঙ্কগুলো পড়ছে। নেক্সট আসছে ক্যালকুলাস পার্টে। ক্যালকুলাস পার্টে আমাদের আছে মেথড অফ সাবস্টিটিউশন আছে, তারপরে বাইপার্স আছে, তারপরে স্পেশাল ফাংশন আছে। তো দেখা যাচ্ছে বাইপার্সের সাথে আর মেথড অফ সাবস্টিটিউশনের একটা কম্বিনেশন থাকে, হয় বাইপার্স পড়ে নাহলে মেথড অফ সাবস্টিটিউশন পড়ে। তো আমার সাজেশন হচ্ছে বাইপার্সের অঙ্কগুলো যদি ভালো করে দেখা যায়, বিশেষ করে বাইপার্সের এসএনদের যদি বইটা কেউ ফলো করে, তাহলে ওর যে গ্রুপ সি এর অঙ্কগুলো আছে ওইগুলো প্রতি বছরই একটা করে আসে। তারপরে যেটা হচ্ছে মেথড অফ সাবস্টিটিউশন। মেথড অফ সাবস্টিটিউশনের গ্রুপ সি এর অঙ্কগুলো বা এসএনদের উদাহরণগুলো থেকে যেগুলো আগের বছর পড়ে গেছে বা তার আগের বছরে পড়ে গেছে, এরকম গত 2-4 বছরের প্রশ্ন ফলো করলে দেখা যায় প্রতি বছরই একটা করে কমন চলে আসে। এরপরে আসছে ডেফিনাইট ইন্টিগ্রেশন। এখান থেকে প্রত্যেক বছর অঙ্ক পড়ে। ডেফিনাইট ইন্টিগ্রেশনে স্পেশালি যে অঙ্কগুলো আমি বলবো সেটা হচ্ছে ডেফিনেশন থেকে ইন্টিগ্রেশন, তারপরে অড ফাংশন, ইভেন ফাংশন যেগুলো আছে, তারপর সিরিজের অঙ্কগুলো আছে। এই অঙ্ক প্রত্যেক বছর একটা করে পড়ে। আচ্ছা, লাস্ট চ্যাপ্টারে যে কিছু অঙ্কগুলো আছে আপনার ডেফিনাইটের যে অঙ্কগুলো সেগুলো ভালো করে করতে হবে। আচ্ছা, এরপর আসছি এলপিপিতে। এলপিপিতে 5 নাম্বার আছে, প্রত্যেকেই এই 5 নম্বর পাবে। এই 5 নম্বরের জন্যে এলপিপির যে প্রোগ্রামিং যে অঙ্কগুলো আছে, সেই প্রোগ্রামিংয়ে আছে 3 রকমের অঙ্ক আছে। একটা হচ্ছে ডায়েট প্রবলেম আছে, আর একটা প্রবলেম আছে ইন্ডাস্ট্রিয়াল প্রবলেম আছে, আর একটা ট্রান্সপোর্টেশন প্রবলেম আছে। প্রথমেই লক্ষ্য রাখতে হবে এই অঙ্কটা চরম না অবম, এইটা ফার্স্টে মাথায় নিতে হবে। চরম হলে তার কনস্ট্যান্টসগুলো আলাদা হয়, অবম হলে তার কনস্ট্যান্টসগুলো আলাদা। আরেকটা আছে ট্রান্সপোর্টেশন প্রবলেম, ওটাও প্রত্যেক বছর 1 বছর ছাড়া ছাড়া পড়ে। ট্রান্সপোর্টেশন প্রবলেম দেখা যেতে পারে। ইন্টিগ্রেশন পোর্শনের পরে যে পোর্শনটা আছে সেটা হচ্ছে এরিয়া অফ কার্ভ। এইখান থেকে প্রতি বছর অঙ্ক আসে। এরিয়া অফ কার্ভের একটা জিনিস আমার বলার আছে, এই পেপারটা একটু দেখে নিতে পার যদি ভালো হয়। এরিয়াটা যখন বার করা হয় প্রথমে রিজিয়নটা দেখাতে হবে, এ বি সি ডি এ, তারপরে এ ই সি ডি, এই দুটো পার্থক্য করে দেখাতে হবে, নাহলে কিন্তু নাম্বার পাওয়া যাবে না। এই এরিয়া অফ কার্ভ থেকে ছোট প্রশ্ন থাকবে, বড় প্রশ্ন থাকবে। ছোট প্রশ্ন 2 নম্বরে থাকবে, বড় প্রশ্ন 3 নম্বরে থাকবে। এরিয়া অফ কার্ভ করলে 5 নম্বর পাওয়া শিওর যাবে। তারপরে যে আছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এখান থেকে প্রত্যেক বছর তো প্রশ্ন আসবেই। ডিফারেন্সিয়াল ইকুয়েশনের প্রথম দিকটা হচ্ছে ফরমেশন অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন, অর্থাৎ কনস্ট্যান্টগুলোকে ডেরিভেটিভ করে তাড়িয়ে দিয়ে যে ইকুয়েশনটা হয় এইটা আসবে। তারপর ক্রম মাত্রা আসবে। হ্যাঁ, ক্রম মাত্রার সময় একটা বলা দরকার, যদি করণীযুক্ত ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া থাকে তাহলে প্রথমে করণীটা মুক্ত করতে হবে, তারপর কিন্তু ক্রম মাত্রা নির্ণয় করতে হবে। এরপর প্রত্যেক বছর এখান থেকে আসে যেটা, সেটা হচ্ছে সেপারেশন অফ ভেরিয়েবলের অঙ্ক আছে, তারপরে মেথড অফ সাবস্টিটিউশনের অঙ্ক আসতে পারে। তবে ওয়াই সমান ভিএক্স ধরে যে অঙ্কগুলো, অর্থাৎ হোমোজিনিয়াস যে অঙ্কগুলো আছে, হোমোজিনিয়াস ইকুয়েশন, এখান থেকে প্রত্যেক বছর আসবে। এরপরে কিছু লিনিয়ার ইকুয়েশন দেখা যেতে পারে। লিনিয়ার ইকুয়েশন ওইখানে কিছু অঙ্ক আছে, যেমন জীবাণুর অঙ্ক আছে, রেডিও অ্যাক্টিভের অঙ্ক আছে। এই অঙ্কগুলো খুবই ভালো।
নেক্সট কথা বলবো, যখন কোনো ইন্টিগ্রেশন করা হবে, ইন্টিগ্রেশনের যে ফর্মুলাটা ইউজ হয় সেই ফর্মুলাটা কিন্তু পাশে লিখে দিতে হবে, নাহলে নাম্বারটা পাওয়া যায় না। অনেক সময় সি এর মান কত বা সি বলতে কি বোঝায় এইগুলো লিখে দিতে হবে। ডেফিনাইট ইন্টিগ্রেশন করার সময় অনেকে কি করে, হয়তো সাবস্টিটিউশন করলো কিন্তু তারপরে সেই ভেরিয়েবলটা চেঞ্জ করলো না। আমার মতে বলে প্রথমে ইন্টিগ্রেশনটা করে নেওয়া হলো, তারপর শেষে মানটা বসিয়ে দেওয়া হলো, ওতে অনেক সময় সুবিধা হয়, তাতে আর ওই ভেরিয়েবল চেঞ্জ করার দরকার হয় না। এলপিপি একটা ভালো পোর্শন, যেটা আমি একটু আগে বলছিলাম, ওখান থেকে 5 নাম্বার আসে। একটা আছে ফর্মুলেশন আর একটা হচ্ছে গ্রাফিক্যাল মেথড। আমার মনে হয় ফর্মুলেশনটা করলে তাড়াতাড়ি নাম্বারটা পাওয়া যাবে, আর গ্রাফিক্যালে অনেক কিছু লিখতে হয়, গ্রাফ সম্পর্কে কিছু বলতে হয়। সেই জায়গায় আমার সাজেশন হচ্ছে ওই ফর্মুলেশনটা করে দেওয়া ভালো। এটা 3 রকমের অঙ্ক করলে আমার হয়ে যায়। একটা ইন্ডাস্ট্রিয়াল প্রবলেম, আরেকটা হচ্ছে ডায়েট প্রবলেম। ডায়েট প্রবলেম বেশিরভাগ ক্ষেত্রে তোমার তো অবমানটাই বার করতে হয়, আর ইন্ডাস্ট্রিয়াল প্রবলেম সবসময় চরম মান বার করতে হয়। অবশ্যই দেখতে হবে যে একদম শেষে আমরা যখন লিখি ওই এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, ওয়াই গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, এইটা কিন্তু অনেকে দিতে ভুলে যায়, এইটা দিতেই হবে। এবার আসছি ভেক্টর ক্যালকুলাস, যেটা আগে বলেছিলাম ঠিক মতন বলা হয়নি। ভেক্টর ক্যালকুলাসে ডিরেকশন রেশিওর যে অঙ্কগুলো আছে, অর্থাৎ দিক কোসাইনের অঙ্কগুলো, এইখানে একটা অঙ্ক দেখবে কস স্কয়ার আলফা, কস স্কয়ার বিটা, কস স্কয়ার গামা ইকুয়াল টু 1। এইখান থেকে বেশ কিছু ভেঙে ভেঙে অঙ্ক আসতে পারে। ডিরেকশন রেশিওর অঙ্কগুলো দেখা যেতে পারে, দুটো লাইনের মধ্যে কোণ বার করা দেখা যেতে পারে। তারপরে ধরো একটা লাইনের ভেক্টর ইকুয়েশন কি হবে, ভেক্টর থেকে কার্টেসিয়ান ইকুয়েশন থেকে ভেক্টর ইকুয়েশন কি হবে, এটা হতে পারে। বা একটা পয়েন্ট থেকে একটা লাইনের ডিস্টেন্স কিভাবে বার করে, ধীরে ধীরে সেগুলো বার করা যায়। তারপরে বিশেষ করে শর্টেস্ট ডিস্টেন্স বলে একটা পোর্শন আছে, এই পোর্শনে দুটো ফর্মুলা আছে, একটা বি1 আর বি2 আলাদা আলাদা আছে, একটা বি1 সেম আছে, অর্থাৎ দুটো লাইনের ডিরেকশন রেশিও আলাদা দেওয়া আছে। আবার একটা দুটো লাইনের, এইটা ভালো করে খেয়াল করে দুটো ফর্মুলা অঙ্কগুলো যদি দেখা যায়, বিশেষ করে এসএনদের উদাহরণগুলো দেখতে পারো, আর সাঁতরার বইয়ের উদাহরণগুলো দেখা যেতে পারে। ডিরেকশন রেশিও, তারপরে শর্টেস্ট ডিস্টেন্স, তারপরে একটা বিন্দু থেকে লাইনের দূরত্ব, এই পোর্শনগুলো তোমরা ভালো করে নজর দিতে পারো। এখান থেকে আমার মোটামুটি প্রশ্ন ভালোই কমন আসবে। যাই এই পর্যন্ত বলা রইল। বাকি শর্ট প্রশ্নটা ফার্স্টে ধরে নেবে, এখান থেকে 12 নম্বর আছে। এই যে 12 নম্বরে খুবই হালকা হালকা অঙ্ক পড়ে, মানে জাস্ট ফর্মুলাগুলো জানলে ওই অঙ্কগুলো করে দেওয়া যায়। তাহলে এই 12 নম্বর প্রত্যেকে পাবে। এলপিপিটা পেলো, একটা এরিয়া অফ কার্ভের একটা অঙ্ক করে দিল, ব্যাস। এগুলো করলে তো অত অসুবিধে নেই। তারপরে এখন তো সেমিস্টার সিট নাম্বারটাও তো সেমিস্টার 4-এ যোগ হবে, তাহলে সেমিস্টার 4-এ তো 40 নম্বরের এমসিকিউ ছিল, ওই এমসিকিউ তো অনেকেই নাম্বার অলরেডি পেয়ে গেছে। সেমিস্টার 4-এ আর কিছু করলে তার পাশে কোনো চিন্তা থাকবে না। আমি তো মনে করি যে সিলেবাস ওয়েস্ট বেঙ্গলে করা আছে, এখানে কাউকে ফেল হওয়াটাও খুব কঠিন। ফেল কেউ হবে না, প্রত্যেকেই পাস করবে, প্রত্যেকেই ভালো করে একটুখানি খাতাটা নজর দেবে। সবার কাছে আমার আশা থাকবে সকলে ভালো করে প্রশ্নটা পাওয়ার পরে পড়বে, পড়ার পরে যত্ন করে প্রথমে এমসিকিউ শর্ট প্রশ্নগুলো ফার্স্টে করে ফেলবে, তারপরে বাকি যে অঙ্কগুলো ধীরে ধীরে করে, যাতে 40-এ 40 পাওয়া যায়, এইটা আমি আশা করছি। প্রত্যেকে 40-এ 40 পাবে, এই আশা নিয়ে পরীক্ষা দাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরীক্ষার সময় বেশি রাত জাগার কোনো দরকার নেই। ওকে।